Hi everyone, welcome to Study Fact. আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রি ক্লাস 11 এর লেকচার 8 দেখব। লেকচার 7 অবধি কিন্তু আমরা খুব ভালোভাবে ভীষণ ডিটেলে আইইউপিএসসি নেম কিন্তু পড়ে ফেলেছি। অর্গানিক কেমিস্ট্রির মেন আইইউপিএসসি পার্ট যেটা ক্লাস 11 এ একদম নতুন অর্গানিক কেমিস্ট্রি, সেই নতুন জিনিসটার আমরা নামকরণ কি করে করতে হয় সেটা কিন্তু অলরেডি শিখে ফেলেছি। তার রুলস আমরা অনেক কটা রুলস দেখেছি, প্রত্যেকটা রুলস কিন্তু মনে রেখে রেখে নামকরণ আমরা শিখে ফেলেছি অলরেডি। আজকে আমরা এখানে কয়েকটা টাইপের কয়েকটা এফেক্ট দেখব, যে এফেক্ট গুলোর জন্য অর্গানিক কেমিস্ট্রিতে কিভাবে কেমিক্যাল প্রপার্টিজ চেঞ্জ হয় সেগুলো আমরা আজকে দেখার চেষ্টা করব। তাহলে দেখো, আমরা আগের লেকচার 7 অবধি কিন্তু আমরা পুরো এই সমস্ত জিনিসগুলো দেখে এসেছি। কার্বনের 4টে হাত কি করে হয়, অর্থাৎ কার্বনের যোজ্যতা 4টে কি করে হয়, হাইব্রিডাইজেশন বা সংকরায়ন, sp3 sp2 sp, এই সংকরায়নগুলো, বন্ধন দৈর্ঘ্য, বন্ধন শক্তি, গঠন সংকেত লেখা, কার্যকরী গ্রুপ, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এবং অ্যালকিল গ্রুপ, তাদের আইইউপিএসসি নামকরণ আমরা সমস্তটা কিন্তু এখানে ডিটেলে শিখে এসেছি। আজকের লেকচারে আমি যে এফেক্টগুলোর কথা বললাম সেই এফেক্টগুলো আমরা দেখব। ইন্ডাকটিভ এফেক্ট, ইলেকট্রোম্যাটিক এফেক্ট, রেজোনেন্স, হাইপার কনজুগেশন, ভীষণ ইম্পর্টেন্ট। আজকের লেকচারে আমরা এইগুলো দেখার চেষ্টা করব, এই প্রপার্টিজ গুলো দেখার চেষ্টা করব। এই প্রপার্টিজ গুলো কিন্তু আমি আবারও বলছি, ক্লাস 11 এর অর্গানিক এমন জিনিস, তোমাদের সাথে যতদিন কেমিস্ট্রি থাকবে, যতদিন সায়েন্সের কেমিস্ট্রি থাকবে, ততদিন কিন্তু এই জিনিসগুলোর সাথে সাথে চলবে। অর্গানিক কেমিস্ট্রি ক্লাস 11 এর এমন জিনিস, যতদিন তোমাদের সাথে কেমিস্ট্রি থাকবে, অর্গানিকের এই জিনিসগুলো কিন্তু তোমাদের সাথে সাথে চলবে। এই জিনিসগুলো কিন্তু কখনো তোমাদেরকে ছাড়বে না। বোঝা গেল? অর্গানিক কেমিস্ট্রির কিন্তু এটাই মাহাত্ম্য। অর্গানিক যেটা আমরা ক্লাস 10 অবধি অর্গানিক কেমিস্ট্রি কিন্তু আমরা কিছুই জানতাম না, কিছুই শিখিনি। এখন আমরা অর্গানিক কেমিস্ট্রির কিন্তু বেশ কিছুটা জিনিস জেনে ফেলেছি এবং এই এফেক্ট গুলো জানতে পারলে অনেকটা জিনিস কিন্তু আমরা এখানে কভার করে ফেলবো। এরপর ক্লাস 12 এর মেন জিনিস যেটা আছে সেটা হলো রিঅ্যাকশন। অর্গানিকের আমরা বেসিক বৈশিষ্ট্যগুলো সবটা আমরা ক্লাস 11 এ দেখে ফেলছি। এখানে কয়েকটা রিঅ্যাকশন টাইপ আমরা দেখবো আস্তে আস্তে, এবং এখানে এই কটা জিনিস পড়লে কিন্তু আমাদের মোটামুটি ক্লাস 11 এর অর্গানিক কভার কিন্তু হয়ে যাবে। ক্লাস 12 এ যেগুলো রয়েছে সেগুলো এগুলোর ওপরে ভিত্তি করে প্রচুর রিঅ্যাকশনস রয়েছে। সেই রিঅ্যাকশনস গুলো কিন্তু ক্লাস 12 এ তখনই তোমরা পড়তে পারবে যখন তোমাদের ক্লাস 11 এর এই বেসিক জিনিসগুলো যখন ঠিক থাকবে, কনসেপ্ট যখন ক্লিয়ার থাকবে, আইইউপিএসসির নাম যখন তোমাদের ক্লিয়ার থাকবে। তাহলে আজকে আমরা ফার্স্ট শুরু করব হলো এই ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে। ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে দেখো, এই ইন্ডাকটিভ এফেক্টকে আমরা ফার্স্টে সংজ্ঞাটা দিয়ে দেখার চেষ্টা করব। দেখো, ইন্ডাকটিভ এফেক্টের মেন জিনিসটাই আসে হলো ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সের জন্য। আমরা পর্যায় সারণীতে আমরা পড়ে ফেলেছি পর্যায় সারণী। সেই পর্যায় সারণীতে আমরা দেখেছিলাম ইলেকট্রোনেগেটিভিটি কি জিনিস। যখন আমরা দুটো এরকম এ আর বি এর মধ্যবর্তী বন্ধনটাকে সমযোজী বন্ধন হিসেবে ধরছি। সমযোজী বন্ধন মানে এ যতটা দেয় বিও ততটাই দেয় এই বন্ধন তৈরির জন্য। এ থেকে একটা ইলেকট্রন আসে, বি থেকে একটা ইলেকট্রন আসে, অর্থাৎ একটা বন্ধন তৈরি করতে দুটো ইলেকট্রন লাগে সমযোজী বন্ধনে। এটা আমরা অলরেডি জানি। এখন যদি আমি বলি যে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা এর যদি বেশি হয় বি এর থেকে, তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভিটি অফ এ ইজ গ্রেটার দ্যান ইলেকট্রোনেগেটিভিটি অফ বি যদি হয়, তাহলে কি বলবো? তড়িৎ ঋণাত্মকতাতে আমরা দেখেছি যদি এর তড়িৎ ঋণাত্মকতা বি এর তড়িৎ ঋণাত্মকতার থেকে বেশি হয়, তাহলে এই বন্ধন জোড়ের ইলেকট্রনকে এ নিজের দিকে টানবে, এই বন্ধনের ইলেকট্রনগুলোকে এ তার নিজের দিকে টানবে। দেখো, তীর চিহ্নটা দিয়েছি আমি এর অভিমুখে, অর্থাৎ বি থেকে এর দিকে ইলেকট্রন টানবে, বি থেকে এর দিকে ইলেকট্রন যাবে। সেই কারণে যেহেতু এর দিকে ইলেকট্রন বেশি পরিমাণে চলে আসছে, সেই কারণে ইলেকট্রনের ঘনত্ব এর মাথার উপরে বেশি হয়ে যাচ্ছে, এবং যেহেতু বি থেকে ইলেকট্রন চলে যাচ্ছে সেই কারণে বি এর কাছে ইলেকট্রন ঘনত্ব কমে যাচ্ছে।
এর কাছে যেহেতু ইলেকট্রন যাচ্ছে সেই কারণে এর কাছে ইলেকট্রন ঘনত্ব বাড়ছে, সেই কারণে ইলেকট্রন ঘনত্ব বাড়ার জন্য আমরা এর মাথার উপরে এখন চার্জ হিসেবে লিখতে পারি ডেল্টা মাইনাস চার্জ, এবং বি এর কাছে যেহেতু ইলেকট্রনের ঘনত্ব কমে যাচ্ছে সেই কারণে আমরা বি এর মাথায় এখন চার্জ লিখতে পারি ডেল্টা প্লাস চার্জ। এটাকে বলা হয় চার্জের সেপারেশন। ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্যই কিন্তু এই জিনিসটা হয়। ইলেকট্রোনেগেটিভিটি যার বেশি তার কাছে ইলেকট্রনের ঘনত্ব বেশি হবে, সেই কারণে তার মাথার উপরে ডেল্টা মাইনাস চার্জ। ইলেকট্রোনেগেটিভিটি যার কম তার কাছে ইলেকট্রনের ঘনত্ব কম হবে, সেই কারণে ডেল্টা প্লাস চার্জ। এখন আমরা পর্যায় সারণীতে জানি, পর্যায় সারণীতে এগুলো তড়িৎ ঋণাত্মকতা যখন আমি পড়িয়েছি পর্যায় সারণীর সময়, সেই পর্যায় সারণীর তড়িৎ ঋণাত্মকতা লেকচারটা তোমরা একবার ভালো করে শুনবে, বোঝার চেষ্টা করবে। যদি তোমরা ভুলে গিয়ে থাকো তড়িৎ ঋণাত্মকতাটা আরেকবার শুনবে, পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর কিভাবে চেঞ্জ হয় সেটা তোমরা সেখান থেকে মনে করে ফেলতে পারবে। তাহলে আমরা পড়েছিলাম পর্যায় বরাবর যত আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই তত তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। তাহলে পর্যায় সারণীতে দেখেছিলাম এই অক্সিজেন, ফ্লুরিন এদের তড়িৎ ঋণাত্মকতা হয় সব থেকে বেশি। অক্সিজেন, ফ্লুরিন বা ক্লোরিন এদের তড়িৎ ঋণাত্মকতা হয় সব থেকে বেশি। আর এখন যেহেতু আমরা অর্গানিক কম্পাউন্ড পড়ছি, অর্গানিক কম্পাউন্ডের মধ্যে আমরা আলোচনা করব মেইনলি কার্বন আর হাইড্রোজেন, মেইনলি কার্বন আর হাইড্রোজেন। তাহলে এখান থেকে আর দেখো রয়েছে এখানে একটা ক্লোরিন দিয়ে বোঝানো আছে, ক্লোরিন। তাহলে এখানে আমরা অবশ্যই বলতে পারি যে ইলেকট্রোনেগেটিভিটি অফ ক্লোরিন, electronegativity of chlorine is greater than electronegativity of carbon. Electronegativity of chlorine is greater than electronegativity of carbon. তাহলে যেহেতু ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে কার্বনের সাথে যদি ক্লোরিনের বন্ধন থাকে, কার্বনের সাথে যদি ক্লোরিনের সমযোজী বন্ধন থাকে, তাহলে অবশ্যই ক্লোরিনের মাথার উপরে আসবে ডেল্টা মাইনাস চার্জ আর কার্বনের মাথার উপরে আসবে ডেল্টা প্লাস চার্জ। মানে এটা হলো আংশিক পজিটিভ চার্জ, এটা হলো আংশিক নেগেটিভ চার্জ, বুঝলে? তাহলে দেখো সি থেকে ক্লোরিনের অভিমুখে তীর চিহ্ন দেওয়া, তাহলে যেহেতু ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কার্বনের থেকে বেশি, সেই কারণে দেখো ক্লোরিন এখন নিজের দিকে ইলেকট্রনকে টেনে নিচ্ছে, ক্লোরিন তাহলে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিচ্ছে, এবং এটা এই টানার পরিমাণটা অবশ্যই দূরত্বের ওপর নির্ভর করে। যদি দূরত্ব কাছে হয় সেই কম দূরত্বের জিনিসটা থেকে কিন্তু বেশি পরিমাণে ইলেকট্রন টানবে, যদি দূরে থাকে কেউ জিনিস সেটা থেকে কিন্তু কম টানবে, যে কাছে থাকবে সেখান থেকে সে বেশি টানবে। সেই কারণে দেখো ডেল্টা প্লাস ইজ গ্রেটার দেন ডেল্টা ডবল প্লাস ইজ গ্রেটার দেন ডেল্টা ট্রিপল প্লাস। বোঝা গেল? ডেল্টা প্লাস যেহেতু ক্লোরিনের সব থেকে কাছে রয়েছে, কার্বনটা, এই কার্বনটা যেহেতু ক্লোরিনের সব থেকে কাছে রয়েছে, তাহলে এই কার্বনটার জন্য এই কার্বনটা থেকে ক্লোরিন এখন বেশি পরিমাণে ইলেকট্রনকে টানতে পারছে, সেই কারণে এই কার্বনের মাথায় আসছে কিন্তু ডেল্টা প্লাস চার্জ। আবার এই কার্বন থেকেও আবার টানবে, এই কার্বন থেকে এখন যেহেতু ক্লোরিনের দূরত্ব বেড়ে গেছে, এই ক্লোরিনের থেকে এই 2 নম্বর কার্বনের যেহেতু দূরত্ব বেড়ে গেছে, তাহলে এই কার্বন থেকে কম টানতে পারবে। আবার এই ক্লোরিন থেকে 3 নম্বর কার্বনের দূরত্ব যখন যেহেতু আরো বেড়ে গেছে, সেই কারণে এর থেকে আরো কম পরিমাণে টানবে। তাহলে এই যে এফেক্টটা, এই এফেক্টটাকেই বলবো আমরা ইন্ডাকটিভ এফেক্ট। এই জিনিসটাকে আমরা বলবো ইন্ডাকটিভ এফেক্ট। তাহলে জৈব যৌগের অণুতে এক বন্ধনে আবদ্ধ, অবশ্যই এই জিনিসটা কনসিডার করব কখন, যখন এগুলো সব বন্ধনগুলো সিঙ্গেল বন্ড হবে, এক বন্ধন হবে। এক বন্ধনে আবদ্ধ কার্বন শৃঙ্খলে অন্য পরমাণু বা গ্রুপের উপস্থিতির জন্য, অন্য পরমাণু বা গ্রুপ, যেমন এখানে অন্য পরমাণু মানে এখানে ক্লোরিনটাকে অন্য পরমাণু নেওয়া হয়েছে, মানে কার্বনের সাথে যদি এক্স থাকে, কার্বনের সাথে যদি এক্স থাকে, এক্স হতে পারে অক্সিজেন, এক্স হতে পারে এক্স হতে পারে একটা অক্সিজেন, এক্স হতে পারে একটা অক্সিজেন, এক্স হতে পারে একটা নাইট্রোজেন, এক্স হতে পারে একটা নাইট্রোজেন, বা এক্স হতে পারে কোনো হ্যালোজেন, যেমন ধরো ফ্লোরিন, ফ্লুরিন বা ক্লোরিন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন। এরা হলো যখন কার্বনের সাথে যখন এরকম এক্স একটা যুক্ত থাকবে, তাহলে দেখো কার্বনের থেকে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কার্বনের থেকে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কার্বনের থেকে আবার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এদের সবার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে অবশ্যই এই জিনিসটার
টানার অভিমুখ কোন দিকে হবে? কার্বন থেকে এক্স এর দিকে, যেহেতু এক্স বেশি ইলেকট্রোনেগেটিভ কার্বনের থেকে। তাহলে এখানে দেখো এই যে সমযোজী বন্ধন, আমি বারবার মেনশন করছি কিন্তু বন্ধনটা কিন্তু সমযোজী বন্ধন হবে। সমযোজী বন্ধনে উপস্থিত ইলেকট্রন জোড়ের যে স্থায়ী সরণ ঘটছে, ডিসপ্লেসমেন্ট ঘটছে, সেই কারণেই যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার কাছে ইলেকট্রন বেশি পরিমাণে সরে আসছে বলে তার মাথাতে আমরা ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাচ্ছে বলে তার মাথাতে আমরা ডেল্টা মাইনাস দিচ্ছি। আর যেখান থেকে ইলেকট্রনটা সরে যাচ্ছে তার কাছে ইলেকট্রন ঘনত্ব কমে যাচ্ছে বলে তার মাথার উপর আমরা দিচ্ছি ডেল্টা প্লাস চার্জ। তাহলে ইলেকট্রনের যে সরণ ঘটছে, এই সরণ ঘটার এই প্রভাবটাকেই বলা হয় ইন্ডাকটিভ এফেক্ট বা আবেশ প্রভাব। এখানে কিন্তু তোমরা চেষ্টা করবে ইংরাজি টার্মগুলোকে মনে রাখার। আবেশ প্রভাব দিয়ে কিন্তু তুমি কোথাও কোনো প্রশ্ন পাবে না, ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে কিন্তু প্রশ্ন আসবে। ইন্ডাকটিভ এফেক্ট, তাহলে এই যে সরণ, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য সমযোজী বন্ধন ইলেকট্রন জোড়ের যে সরণ ঘটছে টুয়ার্ডস মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের দিকে যে ইলেকট্রন জোড়ের সরণ ঘটছে সেই এফেক্টটাকেই বলা হয় কিন্তু ইন্ডাকটিভ এফেক্ট। বোঝা গেল? বৈশিষ্ট্য দেখো, উৎস থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই প্রভাব ক্রমশ হ্রাস পায়। আমি কি বললাম? যত বেশি কাছে থাকবে সেখান থেকে তত বেশি পরিমাণে টানতে পারবে, দূরত্ব যত বাড়বে সেখান থেকে কম পরিমাণে টানতে পারবে। তাহলে দূরত্ব বাড়ার সাথে সাথে ইন্ডাকটিভ এফেক্টের পরিমাণও কিন্তু কমে যায়। তাহলে দেখো বাস্তবে তৃতীয় কার্বন পরমাণু, এই তৃতীয় কার্বন পরমাণুটা থেকে ক্লোরিনের দূরত্ব এতটাই বেশি যে এই ট্রিপল প্লাসের চার্জের এফেক্টটাকে কিন্তু আর ধরা হয় না। অর্থাৎ ক্লোরিন শুধুমাত্র এই 1 নম্বর কার্বন থেকেই টানতে পারবে বেশি পরিমাণে এবং 2 নম্বর কার্বন থেকে কিছুটা কম পরিমাণে টানতে পারবে, এবং 3 নম্বর কার্বনের দূরত্ব এতটাই বেড়ে যাবে যে 3 নম্বর কার্বন থেকে কিন্তু আর টানতে পারবে না। তাহলে এখানে যেহেতু ইলেকট্রনের দেখো একটা আংশিক সরণ ঘটছে, সেই কারণে এই বন্ধনটাই, সমযোজী বন্ধনটা কিন্তু কিছুটা আয়নীয় প্রকৃতির বিকাশ ঘটছে, কিন্তু কখনোই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে না। মানে এটা কিন্তু কখনোই A মাইনাস আর B প্লাস ভেঙে যাচ্ছে না, কখনোই পুরোপুরি আয়নে ভেঙে যাচ্ছে না। A মাইনাস আর B প্লাস এইভাবে কিন্তু কখনোই ভেঙে যাচ্ছে না। বোঝা গেল? এই A মাইনাস B প্লাসে কিন্তু কখনোই ভেঙে যাচ্ছে না। অর্থাৎ আমরা পুরোপুরি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যখন অনেক বেশি হয়ে যায় তখনই তারা কিন্তু আয়নে ভেঙে যায়। যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার মাথায় আসে মাইনাস চার্জ, যার ইলেকট্রোনেগেটিভিটি কম তার মাথায় আসে প্লাস চার্জ। কিন্তু এটা পুরোপুরি আয়নীয় বন্ধন, এটা পুরোপুরি আয়নিক বন্ড, যেখানে আয়নে পরিণত হয়েছে বন্ধন ভেঙে পুরোপুরি আয়নে পরিণত হয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু এই দুটো বন্ড, এই বন্ডটা কিন্তু কখনোই ব্রেক করবে না। সমযোজী বন্ধনটা কিছুটা আয়নীয় প্রকৃতির হয়ে যাচ্ছে কারণ কিছুটা ইলেকট্রনের এখানে সরণ ঘটছে। ইলেকট্রোনেগেটিভিটি বেশি যার তার কাছে বেশি নেগেটিভ চার্জ আসছে, ইলেকট্রোনেগেটিভিটি কম যার তার কাছে কম ইলেকট্রনিক চার্জ আসছে। সেই কারণে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস দিচ্ছি, কখনোই কিন্তু মাইনাস আর প্লাস চার্জ দিচ্ছি না। এদের মতো মাইনাস আর প্লাস চার্জ, পুরোপুরি মাইনাস আর পুরোপুরি প্লাস চার্জ কিন্তু আমরা দিচ্ছি না। ডেল্টা মাইনাস মানে আংশিক সরণ, আংশিক নেগেটিভ চার্জ আসছে, ডেল্টা প্লাস মানে আংশিক পজিটিভ চার্জ আসছে। অর্থাৎ কখনোই কিন্তু এরা বিচ্ছিন্ন হয় না। এই এফেক্টটাকে তাহলে পুরোপুরি বলা হয়, এই এফেক্টটাই হলো ইন্ডাকটিভ এফেক্ট। এই এফেক্টটাই হলো কিন্তু তাহলে ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্টেও আমরা দুটো জিনিস পাই, একটা হলো প্লাস আই এফেক্ট, আর একটা হলো মাইনাস আই এফেক্ট। এবারে আমরা জানবো প্লাস আই কখন বলবো আর মাইনাস আই কখন বলবো। বোঝা গেল? তাহলে দেখো এখন ইন্ডাকটিভ এফেক্টের যদি আমরা সংজ্ঞা দেখি, দেখো দুটো ভিন্ন মৌলের পরমাণু দ্বারা সৃষ্ট সমযোজী বন্ধনে, সমযোজী এক বন্ধনে উপস্থিত ইলেকট্রন জোড়টি পরমাণু দুটি দ্বারা সমানভাবে ব্যবহৃত হয় না। সমানভাবে ব্যবহৃত হয় না মানেই হলো একজনের দিকে বেশি ইলেকট্রন যাবে, একজনের দিকে কম ইলেকট্রন থাকবে। ইলেকট্রন জোড়টি যে পরমাণুর দিকে বেশি পরিমাণে আকৃষ্ট হবে, তড়িৎ ঋণাত্মকতা যার বেশি, সেই ইলেকট্রন জোড়টি সেই পরমাণুর দিকে বেশি আকৃষ্ট হয়ে তার দিকে সরে যায়। এর ফলে বেশি তড়িৎ ঋণাত্মক পরমাণুটি আংশিক নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়ে পড়ে, যেটাকে ডেল্টা মাইনাস দিয়ে বোঝানো হচ্ছে, এবং কম তড়িৎ ঋণাত্মক পরমাণুটি আংশিক পজিটিভ তড়িৎগ্রস্ত হয়ে পড়ছে, যেটাকে ডেল্টা প্লাস দিয়ে বোঝানো হচ্ছে। বোঝা গেল? তাহলে এই এফেক্টটাই আমি বোঝালাম আগের স্লাইডটাতে, আমি এটাই বুঝালাম। তাহলে এই জিনিসটাকে আমরা বলবো ইন্ডাকটিভ এফেক্ট। পুরোপুরি জিনিসটা আসছে কিন্তু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থেকে। বোঝা গেল?
আচ্ছা, এবারে দেখো প্লাস আই আর মাইনাস আই, এখানে আমরা দু রকমের গ্রুপ পড়বো। একটা হলো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, দু রকমের গ্রুপ পড়বো। একটা হলো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, আর আরেকটা পড়বো আমরা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। একটা পড়বো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, একটা পড়বো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে ডোনেটিং গ্রুপ মানে কি বুঝতে পারছো? ডোনেটিং গ্রুপ মানে এই ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে কি বোঝাচ্ছে? দেখো, এই যে কার্বনের সাথে এক্স গ্রুপটা যেটা লেগে থাকবে, কার্বনের সাথে এক্স গ্রুপ যেটা লেগে থাকবে, সেই এক্স গ্রুপটাকে বলা হচ্ছে আইদার হবে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অথবা হবে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এক্স গ্রুপ যেটা লেগে থাকবে কার্বনের সাথে, অর্থাৎ আমরা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য এই কার্বন আর এক্স এর জন্যই তো দেখলাম, কার্বন আর এক্স এর জন্যই আমরা দেখলাম তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে। এখন দেখো, কার্বনের সাথে এক্স, অবশ্যই বললাম আমরা অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, এরকম জিনিস আমরা দেখলাম। তাহলে এক্স যদি এখন ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয়, অর্থাৎ এক্স যদি এখন ইলেকট্রন দিতে পারে, ডোনেট করতে পারে, কাকে ডোনেট করবে? কার্বনকে যদি ডোনেট করতে পারে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তীর চিহ্নটা হয়ে যাবে কার্বনের দিকে। বোঝা গেল? এক্স যদি এখন ইলেকট্রন কার্বনকে দিতে পারে, অর্থাৎ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি হয়, তখন কিন্তু কার্বনের মাথায় আসবে ডেল্টা মাইনাস চার্জ। বোঝা যাচ্ছে? কার্বনের দিকে যেহেতু এখন ইলেকট্রন যাচ্ছে, সেই কারণে কার্বনের দিকে যাচ্ছে, কার্বনের মাথার উপর আসছে ডেল্টা মাইনাস চার্জ। অর্থাৎ এক্স যখন ইলেকট্রন দিচ্ছে, এক্স যখন ইলেকট্রন কার্বনকে দিচ্ছে, সেই এফেক্টটাকে আমরা বলবো প্লাস আই এফেক্ট। সেই এফেক্টটাকে আমরা বলবো প্লাস আই এফেক্ট। তাহলে প্লাস আই এফেক্ট কার জন্য হয়? প্লাস আই এফেক্ট হয় ইলেকট্রন ডোনেটিং গ্রুপের জন্য। বোঝা গেল? আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কেমন হবে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হবে যখন কার্বনের সাথে এক্স লেগে থাকবে এবং এক্স যখন ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে, এক্স যখন ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে, তখন সেটা আমরা পাবো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের জন্য। তখন আমরা পাবো এক্সটা যখন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তখন আমরা পাবো এক্সটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের জন্য, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের জন্য। অর্থাৎ এই এক্সটা ইলেকট্রন কার্বনের থেকে নিজের দিকে টেনে নিচ্ছে, এক্স কার্বন থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নিচ্ছে। তাহলে এখন আমরা কি পাবো? কার্বনের মাথায় পাবো ডেল্টা পজিটিভ চার্জ আর এক্সটা পাবো ডেল্টা নেগেটিভ চার্জ। বোঝা গেল? তাহলে এই এফেক্টটাকে বলা হয় মাইনাস আই এফেক্ট, এই এফেক্টটাকে বলা হয় মাইনাস আই এফেক্ট। তাহলে পার্থক্য দেখো দুটোর অভিমুখ। যখন এক্স ডোনেট করছে কার্বনকে, তখন সেটা হলো প্লাস আই এফেক্ট। যখন এক্স ইলেকট্রন নিজের দিকে টেনে নিচ্ছে, তখন সেটা হলো মাইনাস আই এফেক্ট। তাহলে মাইনাস আই এফেক্ট আমরা পাই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের জন্য, প্লাস আই এফেক্ট পাই আমরা ইলেকট্রন ডোনেটিং গ্রুপের জন্য। তাহলে পার্থক্য বোঝা গেল? প্লাস আই এফেক্ট পাই ইলেকট্রন ডোনেটিং গ্রুপের জন্য, আর মাইনাস আই পাই আমরা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের জন্য, যে কার্বন থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নিচ্ছে। তাহলে কার্বনের কাছে এখন ইলেকট্রন ঘনত্ব কমে যাচ্ছে, তাহলে কার্বনের মাথায় প্লাস চার্জ আর এক্স এর মাথায় নেগেটিভ চার্জ। তাহলে কার্বনের থেকে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে, কার্বনের থেকে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে, সেই ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে, তখন কার্বনের মাথায় প্লাস চার্জ আসবে, ডেল্টা প্লাস চার্জ আসবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আমরা এখানে গ্রুপগুলো সম্বন্ধে জানবো, কোনটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আর কোনটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। যা দেখো, প্লাস আই প্রভাব মানে যে ইলেকট্রন ডোনেট করছে কার্বনকে, এখানে দেখো ও মাইনাস মানে ও এর মাথায় যখন মাইনাস চার্জ আছে, শুধু ও নয় কিন্তু, কার্বনের সাথে এই শুধু ও নয়, কার্বনের সাথে শুধু ও যদি হয় তখন এটা কিন্তু হবে মাইনাস আই এফেক্ট। কার্বনের সাথে যদি শুধু অক্সিজেন থাকে, ফর এক্সাম্পল কার্বনের সাথে একটা অ্যালকোহল গ্রুপ লেগে আছে, তখন এটা কিন্তু হবে মাইনাস আই এফেক্ট। তখন কিন্তু কার্বনের থেকে ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে টানবে। কিন্তু এখন যদি কার্বনের সাথে ও মাইনাস লেগে থাকে, কার্বনের সাথে যদি ও মাইনাস লেগে থাকে, এটা কিন্তু হবে প্লাস আই এফেক্ট, এটা কিন্তু হবে প্লাস আই এফেক্ট। এটা আমরা রেজোনেন্সের মাধ্যমে বুঝবো, রেজোনেন্স যখন দেখবো তখন আমরা এই জিনিসটাকে দেখবো। তাহলে মাইনাস চার্জটা দিয়ে কিন্তু কার্বনকে ইলেকট্রন এ ডোনেট করতে পারবে। তাহলে এই এফেক্টটা হলো প্লাস আই, এই এফেক্টটা হলো মাইনাস আই। এক্সাম্পল মনে রাখবে, আর সব সময় মনে রাখবে যে কোনো অ্যালকিল গ্রুপ,
যে কোনো অ্যালকিল গ্রুপ মানে এই যে এইগুলোকে আমরা বলেছিলাম অ্যালকিল গ্রুপ, অর্থাৎ অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারিত করলে যেটা পাই সেটাকে আমরা বলি ওই অ্যালকেনের অ্যালকিল গ্রুপ। যেমন মিথেন থেকে আমরা একটা হাইড্রোজেন অপসারিত করলে আমরা কি পাবো? CH3। মিথেন থেকে একটা হাইড্রোজেন অপসারিত করলে আমরা পাবো CH3, তাহলে এটা হলো মিথাইল গ্রুপ। ইথেনে আমরা পড়েছিলাম C2H6, ইথেনে আমরা পড়েছিলাম C2H6, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন অপসারিত করলে এটা ইথেন থেকে একটা হাইড্রোজেন অপসারিত করলে আমরা পাবো C2H5, তাহলে এটা গেল ইথাইল গ্রুপ। সবসময় একটা থাম্ব রুল সবসময় খুব ভালোভাবে মনে রাখবে যে কোনো অ্যালকিল গ্রুপ সবসময় হয় প্লাস আই প্রভাব সম্পন্ন। যে কোনো অ্যালকিল গ্রুপ সবসময় ইলেকট্রন ডোনেট করবে। যে কোনো অ্যালকিল গ্রুপ যখন এই কার্বনের সাথে লেগে থাকবে তখন সে সবসময় হবে ইলেকট্রন ডোনেটিং, সবসময় সেই ইলেকট্রনকে ডোনেট করতে পারবে। অ্যালকিল গ্রুপ যখনই কার্বনের সাথে লেগে থাকবে তখনই সেই ইলেকট্রনকে ডোনেট করতে পারবে এবং সে হবে প্লাস আই এফেক্ট। সমস্ত অ্যালকিল গ্রুপ কিন্তু প্লাস আই এফেক্ট হয়। আর মাইনাস চার্জ যখন থাকবে, ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটার উপর যখন মাইনাস চার্জ থাকবে তখন সে হবে কিন্তু প্লাস আই প্রভাব সম্পন্ন। এরা কিন্তু প্লাস আই প্রভাব সম্পন্ন। এই এফেক্টটা কিভাবে আসছে এটা কিন্তু আমরা রেজোনেন্সের মাধ্যমে বুঝবো। কিন্তু যখনই এরম প্লাস চার্জ ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের ওপর যখন প্লাস চার্জ থাকবে, মানে ইলেকট্রন ঘনত্ব কম ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটার ওপর, তখন কিন্তু এরা সবাই ইলেকট্রন নিজের দিকে টানবে। বোঝা যাচ্ছে? তাই জন্য এরা সবসময় হলো মাইনাস আই এফেক্ট। ভীষণ ইম্পর্টেন্ট। এই NO2 গ্রুপ, NO2 মাথায় ওখানে প্লাস চার্জ থাকবে, এরা কিন্তু সবাই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, অর্থাৎ ইলেকট্রন নিজের দিকে টানবে। বোঝা গেল? তাহলে এই এফেক্ট গুলো হলো, এরা গ্রুপগুলো যখন থাকবে এন এর মাথায় যখন প্লাস চার্জ বা COH গ্রুপ বা NH3+ বা যে কোনো হ্যালোজেন এলিমেন্ট যখনই থাকবে এরা কিন্তু সবাই হলো মাইনাস আই এফেক্ট ওয়ালা। কিন্তু এই ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটার উপরে যখন মাইনাস চার্জ থাকবে তখনই সেটা হয়ে যাবে কিন্তু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বা প্লাস আই এফেক্ট সম্পন্ন। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এগুলো মনে রাখা। একটু পড়লে, একটু প্র্যাকটিস করলে কিন্তু তোমরা জিনিসগুলোকে মনে রাখতে পারবে। একদম শক্ত নয়, খুব ভালোভাবে এগুলোকে পড়ো, মন দিয়ে শোনো, পড়ো। আচ্ছা, নেক্সট এখানে একটা দেখো আমরা নতুন জিনিস পড়বো, কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটাকে আমরা ইন্ডাকটিভ এফেক্ট দিয়েই বোঝাতে পারবো। দেখো, অ্যাসিডের তীব্রতা বলেছে। অ্যাসিডের তীব্রতা মানে কি? এই যে COOH কে আমরা বলেছি C ডবল বন্ড O, অ্যাসিড মানে হলো C ডবল বন্ড O গ্রুপের সাথে OH লেগে থাকা। তাহলে আমরা অ্যাসিডের যে থিওরি গুলো আছে, সেই অ্যাসিড কাকে বলবো? অ্যাসিড মানে হলো যে সহজে H+ কে ছেড়ে দিতে পারবে, যে সহজে H+ টাকে ভেঙে ফেলতে পারবে। অর্থাৎ H+ যদি এখান থেকে ভেঙে চলে যায়, তাহলে এই বন্ডের ইলেকট্রনটা, H+ যেহেতু ভাঙছে, তাহলে এই বন্ডের ইলেকট্রনটা চলে আসবে কিসের মাথায়? অক্সিজেনের মাথায় চলে আসবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো? H+ ভেঙে যাওয়ার ফলে আমরা এখান থেকে পাবো C ডবল বন্ড O মাইনাস, অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ। কারণ যেহেতু H+ মানে হাইড্রোজেন এই বন্ধনের ইলেকট্রনটাকে ছেড়ে দিচ্ছে, যার ফলে অক্সিজেন তখন বন্ধনের এক্সট্রা ইলেকট্রনটাকে নিজের মাথায় নিয়ে নিচ্ছে। সেই কারণে অক্সিজেনের মাথার উপরে মাইনাস চার্জ আসছে। এইভাবেও ভাবতে পারো, অক্সিজেনের যেহেতু ইলেকট্রোনেগেটিভ এতটাই বেশি হাইড্রোজেনের থেকে, যে এই বন্ধনটা ভেঙে যাচ্ছে, এই বন্ধনটা ব্রেক করে যাচ্ছে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য। তাহলে অক্সিজেনের মাথার উপর এলো তাহলে মাইনাস চার্জ। তাহলে এই যে জিনিসটা তৈরি হলো, এই হাইড্রোজেন প্লাসটা যত ইজিলি ব্রেক করতে পারবে তত এই জিনিসটা হলো সব থেকে ভালো অ্যাসিড হবে। যত হাইড্রোজেনটা ইজিলি ব্রেক করতে পারবে তত ভালো অ্যাসিড হবে এটা। ঠিক আছে? তাহলে দেখো, এখানে ইলেকট্রন বিকর্ষী গ্রুপ, মনোকার্বক্সিলিক অ্যাসিডের তীব্রতা নির্ভর করে হলো ইলেকট্রন বিকর্ষী গ্রুপ বা প্লাস আই এফেক্ট যুক্ত পরমাণু বা গ্রুপের প্রভাবে। এখন OH বন্ধনের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স এতটাই বেশি, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভ
বেশি হাইড্রোজেনের থেকে, তাহলে সেই কারণে এই বন্ধনটা ইজিলি ইলেকট্রনটা এখানে বন্ধনটা কিন্তু ভেঙে যায়। বন্ধনটা ভেঙে যাওয়ার ফলে বন্ধনের ইলেকট্রনটা আসে মোর ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের মাথার উপরে। এর ফলে দেখো ইলেকট্রন বিকর্ষী বা প্লাস আই এফেক্ট যুক্ত পরমাণু গ্রুপের প্রভাবে OH বন্ধনের ইলেকট্রন জোটটি অক্সিজেনের পরমাণুর দিকে সরে যাওয়ার ফলে প্রবণতা হ্রাস পায়, হাইড্রোজেনের এখানে প্রবণতাটা হ্রাস পায়। ফলে এমন পরমাণু বা গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত অ্যাসিডের তীব্রতা জনক অ্যাসিডের থেকে কম হয়। অন্যদিকে ইলেকট্রন আকর্ষী মানে যে ইলেকট্রনকে নিজের দিকে টানে, ইলেকট্রন আকর্ষী মানে যে ইলেকট্রনকে নিজের দিকে টানে বা মাইনাস আই এফেক্ট। তোমরা ইলেকট্রন আকর্ষী ইলেকট্রন বিকর্ষী দিয়ে কিন্তু মনে রাখবে না, প্লাস আই এফেক্ট আর মাইনাস আই এফেক্ট দিয়ে ভাববে। তার মানে এখন যদি দেখো এই কার্বন CH2 C ডবল বন্ড O OH এই জিনিসটাকে আমরা নিলাম। তাহলে দেখো এখন যদি এক্সটা প্লাস আই এফেক্ট যুক্ত হয়, কি বলছি, এখন যদি এক্সটা হয় প্লাস আই এফেক্ট যুক্ত, এখন যদি এক্সটা হয় প্লাস আই এফেক্ট যুক্ত, তাহলে কি হবে, এক্সটা ইলেকট্রন দেবে কার্বনকে। এইভাবে ইলেকট্রন দিয়ে দিয়ে দেখো অক্সিজেনের মাথার উপরে কিন্তু এখন ঘনত্ব ইলেকট্রনের বেড়ে যাচ্ছে, অক্সিজেনের মাথার উপর কিন্তু এখন ঘনত্ব বেড়ে যাচ্ছে। তাহলে অক্সিজেনের মাথার উপর ঘনত্ব এখন ইলেকট্রনের এইভাবে বেড়ে যাওয়ার ফলে কিন্তু এই বন্ধনটা আর ইজিলি ব্রেক করবে না, এই বন্ধনটা কিন্তু আর ভাঙতে চাইবে না। এক্স যখন প্লাস আই এফেক্ট মানে এক্স যখন ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন যখন ডোনেট করবে কার্বনকে, এইভাবে ডোনেট করার ফলে অক্সিজেনের মাথার উপর ইলেকট্রনের ঘনত্ব এখন বেড়ে যাচ্ছে। অক্সিজেনের ঘনত্ব বেড়ে যাওয়ার জন্য কিন্তু OH এর এই বন্ডটা ইজিলি ব্রেক করবে না। এখন OH এর ইজিলি বন্ডটা যেহেতু ইজিলি ব্রেক করবে না, সেটা তার জন্য এই জিনিসটা হয়ে যাচ্ছে কিন্তু একটা অ্যাসিডিক ক্যারেক্টার এর ক্ষেত্রে কম হয়ে যাচ্ছে, এটা কিন্তু কম অ্যাসিডিক হয়ে যাচ্ছে। কখন, যখন এক্সটা হলো প্লাস আই এফেক্ট। তাহলে অ্যাসিডিক ক্যারেক্টার কখন বাড়বে, অ্যাসিডিক ক্যারেক্টার বাড়বে যখন একটা মাইনাস আই এফেক্টওয়ালা গ্রুপ যখন লাগবে, মাইনাস আই এফেক্টওয়ালা গ্রুপ যখন লাগবে তখন অ্যাসিডিক ক্যারেক্টার অনেক বেশি পরিমাণে পারবে। তার মানে যখন এরম হবে এক্স CH2 C ডবল বন্ড O C ডবল বন্ড OH এই জিনিসটা যখন দেখো, এখন কি বলছি, এক্স হলো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এক্স এখন যখন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে এক্স ইলেকট্রন থেকে নিজের দিকে টেনে নিচ্ছে, তার মানে ইলেকট্রন সরবে। এখন দেখো অক্সিজেনের মাথার উপর তাহলে ইলেকট্রনের ঘনত্ব কমে যাবে, এখন অক্সিজেনের মাথার উপর ইলেকট্রনের ঘনত্ব কমে যাবে, যেহেতু এই এক্সটা হলো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যেহেতু এক্সটা হলো একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে কিন্তু এখন অক্সিজেনের মাথার উপর ইলেকট্রনের ঘনত্ব কিন্তু কমে যাবে। কিন্তু মনে রাখবে কখনোই একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম কখনোই চায় না তার মাথার উপর ইলেকট্রনের ঘনত্ব কমে যাক, তাই তো। যেহেতু এখানে এক্স ইলেকট্রন উইথড্রয়িং হওয়ার ফলে ইলেকট্রন এক্স এর দিকে সরে যাওয়ার ফলে এখন অক্সিজেনের মাথায় একটা খুব পার্শিয়াল পজিটিভ চার্জ জেনারেট করে, একটা পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হয়। এক্স যেহেতু ইলেকট্রন উইথড্রয়িং মানে ইলেকট্রন যেহেতু নিজের দিকে টেনে নেয়, তাহলে এইভাবে পুরো বন্ড থেকে টানতে টানতে অক্সিজেনের কাছে কিছুটা খুব কম পরিমাণে হলেও ইলেকট্রনের ঘনত্ব কিন্তু কমে যায়, যার ফলে খুব সামান্য পরিমাণ একটা ডেল্টা পজিটিভ চার্জ হয়। কিন্তু মনে রাখবে কখনো একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম কিন্তু কখনোই তার মাথার উপর চাইবে না প্লাস চার্জকে তৈরি রাখতে, অর্থাৎ কখনোই অক্সিজেন কিন্তু চাইবে না তার মাথার উপরে প্লাস চার্জ থাকুক, অক্সিজেন সবসময় চাইবে তার মাথায় মাইনাস চার্জ আসুক। একটা হ্যালোজেন অ্যাটম অর্থাৎ ক্লোরিন কিন্তু কখনোই চাইবে না ক্লোরিন প্লাস হোক, ক্লোরিন সবসময় চাইবে ক্লোরিন মাইনাস হোক, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম সবসময় চাইবে যাতে তার মাথার উপর নেগেটিভ চার্জ আসে। সেই কারণে অক্সিজেনের মাথার উপর যেহেতু এখন খুব সামান্য পরিমাণ হলেও প্লাস চার্জ রয়েছে, সেই কারণে অক্সিজেন কখনোই চাইবে না এই চার্জটা তার মাথার উপরে থাকুক, এই পজিটিভ চার্জটা অক্সিজেন কখনোই চাইবে না তার মাথার উপরে থাকুক। সেই কারণে এখন অক্সিজেন কি করবে, অক্সিজেন এখন এই বন্ধনটা থেকে ইলেকট্রন অনেক বেশি পরিমাণে নিজের দিকে টানবে।
এই OH এর বন্ধনটা থেকে এখন অক্সিজেন বেশি পরিমাণে ইলেকট্রন নিচের দিকে টানবে, ফলে OH এর এই বন্ডটা এখন ইজিলি ব্রেক করে যাবে। বোঝা গেল? অক্সিজেন যেহেতু কখনোই চাইবে না তার মাথার উপর পজিটিভ চার্জ রাখতে, কারণ অক্সিজেন হলো একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, সেই কারণে অক্সিজেন এখন ঘাটতিটা কি করে মেটাবে, ইলেকট্রনের ঘাটতিটা কি করে মেটাবে, ইলেকট্রনের ঘাটতিটা মেটাবে এই বন্ধন থেকে, এই OH এর বন্ধন থেকে ইলেকট্রন জোড়টাকে নিচের দিকে টেনে নিয়ে। তাহলে ইলেকট্রনটাকে যদি এখন খুব ইজিলি টেনে নেয়, কারণ আমরা জানি ও এর ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের থেকে অনেক বেশি, তাহলে সেই কারণে এখান থেকে ইজিলি H+ ভাঙতে পারবে, এখান থেকে ইজিলি H+ কিন্তু ভেঙে যেতে পারবে। যেহেতু এক্সটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন যেহেতু টেনে নেবে, তাহলে ইলেকট্রন টেনে নেওয়ার ফলে অক্সিজেনের মাথার উপর একটা খুব সামান্য পরিমাণ হলেও এখানে ইলেকট্রনের কিন্তু ঘাটতি ঘটবে, প্লাস চার্জ একটা খুব কম হলেও পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হবে। কিন্তু অক্সিজেন ইলেকট্রন নেগেটিভ হওয়ার জন্য অক্সিজেন কিন্তু কখনোই চাইবে না তার মাথার উপরে এই পার্শিয়াল পজিটিভ চার্জটা থাকুক। সেই কারণে ইলেকট্রনের এই ঘাটতিটা মেটানোর জন্য অক্সিজেন চাইবে এই হাইড্রোজেনের বন্ধনটা থেকে সমস্ত ইলেকট্রনগুলোকে নিচের দিকে টেনে নিতে। তাহলে ইলেকট্রন যখনই অক্সিজেনের দিকে সরে আসবে তখনই হাইড্রোজেনটা কিন্তু ভেঙে যাওয়ার চেষ্টা করবে এবং আলটিমেটলি ভেঙে H+ হয়ে বেরিয়ে যাবে। তাহলে অ্যাসিডিক ক্যারেক্টার কখন বাড়বে? অ্যাসিডিক ক্যারেক্টার বাড়বে যখন এক্সটা হবে -I এফেক্ট যুক্ত, এক্সটা হবে যখন -I এফেক্ট যুক্ত বা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এখানে এক্স যখন +I এফেক্ট বা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তখন কিন্তু অক্সিজেনের মাথায় আলটিমেটলি ডেল্টা মাইনাস চার্জ আসছে, কারণ এক্সটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, এক্সটা ইলেকট্রন দিতে দিতে আলটিমেটলি অক্সিজেনের মাথায় ডেল্টা মাইনাস চার্জ আসছে। তাহলে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম তার মাথায় ডেল্টা মাইনাস চার্জ আসা মানে এখানে কিছুটা হলেও অক্সিজেন স্টেবিলিটি পেয়ে যাচ্ছে। তাহলে এখন অক্সিজেনের কিন্তু আর ঘাটতি কমানোর কোনো এখানে ব্যাপার নেই, অক্সিজেন কিন্তু আর চাইবে না এই হাইড্রোজেনের এই বন্ডটা থেকেও ইলেকট্রন নিজের দিকে টানতে। সেই কারণে এখানে কিন্তু কম প্রবণতা এই হাইড্রোজেনটাকে ভাঙার, এই বন্ডটা ভাঙার প্রবণতা কম। এটাও অ্যাসিড, এটাও অবশ্যই H+ হিসেবে ভাঙবে, কিন্তু এখানে প্রবণতাটা কম হবে। কখন? যখন X হবে ইলেকট্রন একটা ডোনেটিং গ্রুপ। তাহলে তীব্রতা, অ্যাসিডের তীব্রতা আমরা কিভাবে বুঝবো? এই ইন্ডাকটিভ এফেক্টের মাধ্যমে অ্যাসিডের তীব্রতা আমরা বুঝবো যখন এক্সটা হবে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে এক্স এর সাথে যখন একটা অ্যালকিল গ্রুপ লেগে থাকবে, অ্যালকিল গ্রুপকে আমরা কি বলেছি? অ্যালকিল গ্রুপ হলো +I এফেক্ট ওয়ালা, অর্থাৎ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তাহলে এক্স এর সাথে যখন একটা +I এফেক্ট ওয়ালা অ্যালকিল গ্রুপ লেগে থাকবে, তখন কিন্তু সেটা হবে একদমই কম অ্যাসিডিক, একদমই কম অ্যাসিডিক। +I প্রভাবের ফলে COOH গ্রুপের OH অংশের অক্সিজেন পরমাণুর ওপর ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়ে যায়, কারণ +I এফেক্টের মাধ্যমে ইলেকট্রনকে ডোনেট করে নেয়। এর ফলে OH বন্ধনটা আরো দৃঢ় হয় এবং এই দৃঢ় বন্ধনটাকে ভাঙা কিন্তু অত সহজ নয়। এর ফলে H+ আয়নটা কিন্তু এখান থেকে ইজিলি ভাঙবে না। ফলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যখন থাকবে, অর্থাৎ X যখন একটা অ্যালকিল গ্রুপ, তখন সেই অ্যাসিড কিন্তু বেশি স্ট্রং অ্যাসিড হবে না। তাহলে এই এক্সটা যখন একটা ইলেকট্রন খুব বেশি উইথড্রয়িং গ্রুপ থাকবে, মানে X ধরো এখানে ফ্লুরিন থাকলো, তখন কিন্তু সেটা হবে সব থেকে বেশি অ্যাসিডিক, তখন সেটা কিন্তু হবে সব থেকে বেশি অ্যাসিডিক। দেখো এখানে CH3 আছে, CH3 ফলে এখানে ইলেকট্রন ডোনেট করছে, CH3 জন্য দেখো ইলেকট্রন ডোনেট করছে, ফলে অক্সিজেনের মাথার উপর এখন ডেল্টা মাইনাস চার্জ আসছে, ফলে এই বন্ধনটা আরো বেশি স্ট্রং হচ্ছে। কিন্তু এখানে দেখো Cl আছে, Cl হলো কার্বনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, সেই কারণে এই ইলেকট্রন টানবে, সেই কারণে দেখো অক্সিজেনটা হয়ে যাবে এখন পার্শিয়ালি পজিটিভ চার্জ ক্যারেক্টার। তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কখনোই ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, মানে এখানে এই ইলেকট্রোনেগেটিভ গ্রুপ অক্সিজেন কখনোই চাইবে না তার মাথায় প্লাস চার্জ রাখতে। সেই কারণে এখন অক্সিজেন কি করবে? সেই কারণে এখন অক্সিজেন করবে এই হাইড্রোজেন বন্ড থেকেও ইলেকট্রনটা নিজের দিকে টেনে নিতে। তাহলে অক্সিজেন এই ঘাটতি মেটানোর জন্য ইলেকট্রনটাকে যেহেতু অক্সিজেন নিজের দিকে টেনে নিচ্ছে হাইড্রোজেন থেকে, তাহলে এখান থেকে কিন্তু ইজিলি H+টা ব্রেক করতে পারছে। সেই কারণে এটা হলো শক্তিশালী অ্যাসিড। আর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকলে এটা হয়ে গেল কিন্তু দুর্বল অ্যাসিড। তাহলে অ্যালকিল গ্রুপ হলো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, সবসময় মনে রাখবে অ্যালকিল গ্রুপ হলো কিন্তু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, আর এই হ্যালোজেন এলিমেন্ট এরা কিন্তু সবসময় হয় ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো ভীষণ ইম্পর্টেন্ট এই অ্যাসিডের এই মাত্রাগুলোকে বোঝা। দেখো
এখানে এই দেখো এখানে সবকটা সেম রয়েছে, এইটুকু পোর্শন সবার ক্ষেত্রে সেম, চারটে এক্সাম্পলের ক্ষেত্রে এই জিনিসটা সবার ক্ষেত্রে সেম। তাহলে আমরা পর্যায় সারণীতে কি দেখেছি, পর্যায় সারণীতে একটা শ্রেণী বরাবর যত আমরা উপর থেকে নিচে নামবো তত তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। তাহলে আমরা এখন ফ্লুরিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা সবাই এক গ্রুপের এলিমেন্ট আমরা জানি, এদেরকে আমরা হ্যালোজেন এলিমেন্ট বলি। তাহলে এদের ইলেকট্রোনেগেটিভিটির ক্রম যদি আমরা দেখি তাহলে ফ্লুরিনের হয় সব থেকে বেশি, ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি পর্যায় সারণীতে হয় সব থেকে বেশি, তারপরে আসে ক্লোরিন, তারপরে আসে ব্রোমিন, তারপরে আসে আয়োডিন। ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা হলো পর্যায় সারণীতে সব থেকে বেশি। তাহলে যদি যেখানে ফ্লুরিন লেগে থাকবে ইলেকট্রন উইথড্রয়িং ক্যারেক্টার তার ক্ষেত্রে সব থেকে বেশি, ফ্লুরিন যেখানে বেশি ইলেকট্রোনেগেটিভ তাহলে সেখানে H প্লাসটা সব থেকে ইজিলি ভাঙবে, যেখানে ইলেকট্রোনেগেটিভিটি অ্যাটমটা বেশি স্ট্রং তাহলে সেখান থেকে H প্লাসটা বেশি সহজে ভাঙবে। তাহলে এই ফ্লুরিন যেটাতে লেগে থাকবে সেটা হলো সব থেকে বেশি স্ট্রং অ্যাসিড, তারপরে ক্লোরিন একটু কম অ্যাসিড, তারপরে ব্রোমিন আরেকটু কম অ্যাসিড, তারপরে আয়োডিন আরেকটু কম স্ট্রং অ্যাসিড। কারণ আমরা দেখতে পাচ্ছি আয়োডিনের তড়িৎ ঋণাত্মকতা ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন থেকে সবার থেকে কম, সেই কারণে এটা হলো কম স্ট্রং অ্যাসিড। বোঝা গেল? কারণ আয়োডিনের তড়িৎ ঋণাত্মকতা এদের সবার মধ্যে থেকে কম। ফ্লুরিন যেহেতু সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ তাহলে ফ্লুরিন যেখানে থাকবে সেটা হবে সব থেকে বেশি স্ট্রং অ্যাসিড, মানে সব থেকে বেশি মাইনাস আই এফেক্ট দেখাবে হচ্ছে ফ্লুরিন। দেখো এরা কিন্তু সবকটাই মাইনাস আই এফেক্ট দেয়, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবকটাই মাইনাস আই এফেক্ট দেয়, কিন্তু মাইনাস আই এফেক্ট সব থেকে বেশি দেয় হচ্ছে ফ্লুরিন, কারণ ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি কার্বনের থেকে, সেই কারণে এটা হলো সব থেকে স্ট্রং অ্যাসিড। ফ্লুরিনের থেকে ক্লোরিনে গিয়ে তড়িৎ ঋণাত্মকতা একটু কমলো, সেই কারণে এটা একটু কম স্ট্রং অ্যাসিড। ক্লোরিনের থেকে ব্রোমিনের তড়িৎ ঋণাত্মকতা আরো কমলো, সেই কারণে এটা হলো আরেকটু কম স্ট্রং অ্যাসিড। বোঝা গেল? এইভাবে অ্যাসিডিক ক্যারেক্টারগুলোকে এক্সপ্লেন করব, মানে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক এলিমেন্ট যেখানে যুক্ত থাকবে তার ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা, নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা বেশি হবে, যার ফলে এই H প্লাস আয়নটা এখান থেকে সব থেকে ইজিলি ভাঙতে পারবে। বোঝা গেল? নেক্সট দেখো এখানে এই কার্বনটার সাথে 3টে ক্লোরিন লেগে, আর এই কার্বনটার সাথে 2টো ক্লোরিন লেগে, এই কার্বনটার সাথে 1টা ক্লোরিন লেগে, তার মানে অবশ্যই ইলেকট্রন এখানে অক্সিজেনের মাথার উপরে এখানে ইলেকট্রনের ঘনত্ব সব থেকে বেশি পরিমাণে কমছে, ডেল্টা সব থেকে বেশি পরিমাণে এখানে অক্সিজেনের উপরে ইলেকট্রনের ঘনত্ব কমছে, কারণ এখানে 2টো ক্লোরিন আছে, এই 3টে ক্লোরিন আছে, তার মানে 3টে ক্লোরিন থাকার জন্য এখানে 3টে ক্লোরিনই ইলেকট্রন টেনে নিচ্ছে, মানে এখানে অক্সিজেনের মাথার উপরে বেশি পরিমাণে ইলেকট্রনের ঘনত্ব কমে যাচ্ছে। এখানে 2টো ক্লোরিন মানে 2টো ক্লোরিন টানবে ইলেকট্রনকে, আর এখানে জাস্ট একটা ক্লোরিন টানবে ইলেকট্রনকে, তাহলে এখানে অক্সিজেনের মাথার উপরে কিন্তু ইলেকট্রনের ঘনত্ব কম পরিমাণে কমবে, অক্সিজেনের মাথার উপরে ইলেকট্রনের ঘনত্ব কিন্তু কিছুটা কম পরিমাণে কমবে, এখানে আরেকটু বেশি পরিমাণ হবে, বেশি পরিমাণে কমবে, আর এখানে সব থেকে বেশি পরিমাণে ইলেকট্রনের ঘনত্ব কমে যাবে। ঠিক আছে? কারণ এখানে যেহেতু 3টে ক্লোরিনই এখন ইলেকট্রনকে নিজের দিকে টানছে, তাহলে অক্সিজেনের মাথার উপরে এখন প্লাস চার্জ, এই ডেল্টা প্লাস চার্জটা বেশি পরিমাণে জেনারেট হচ্ছে, বেশি পরিমাণে তৈরি হচ্ছে, তাহলে একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যেহেতু কখনোই তার মাথার উপরে প্লাস চার্জকে রাখতে চাইবে না, তাহলে এই বন্ডটা সে ইজিলি ভাঙতে পারবে। ইলেকট্রনের ঘনত্ব কমার জন্য, অক্সিজেনের এই ঘাটতিটা মেটানোর জন্য এই OH বন্ড থেকে ইলেকট্রনকে এখন অক্সিজেন বেশি পরিমাণে নিজের দিকে টানতে চাইবে, সেই কারণে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যেখানে বেশি পরিমাণে যুক্ত থাকবে সেখানে কিন্তু সেই অ্যাসিডটা হবে সব থেকে বেশি স্ট্রং অ্যাসিড, কারণ সেক্ষেত্রে এই OH এর বন্ডটা তত ইজিলি ব্রেক করতে পারবে। বোঝা গেল? যত ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যত বেশি পরিমাণে লেগে থাকবে সেখানে ইলেকট্রন উইথড্রয়িং ক্ষমতার জন্য এই OH বন্ডটা তত ইজিলি ব্রেক করতে পারবে, কারণ এখান থেকে ইলেকট্রনের ঘনত্ব 3টে ক্লোরিন টেনে নিচ্ছে, তাহলে অক্সিজেনের মাথার উপর এখন বেশি পরিমাণে প্লাস চার্জ আসছে, তাহলে প্লাস চার্জের ঘাটতিটা কমানোর জন্য অক্সিজেন বেশি পরিমাণে ওই হাইড্রোজেন বন্ধন থেকে ইলেকট্রন টানবে, ফলে এখান থেকে খুব ইজিলি H প্লাস কিন্তু ভেঙে যেতে পারবে। তাহলে এখানে একটা ক্লোরিনের জন্য জাস্ট অক্সিজেনের মাথায় কম পরিমাণের পজিটিভ চার্জ আসছে, এখানে কিছুটা বেশি পরিমাণ প্লাস চার্জ আসছে অক্সিজেনের মাথার উপর, যেহেতু 2টো ক্লোরিন টানছে, আর এখানে অক্সিজেনের মাথার উপর বেশি পজিটিভ চার্জ আসছে কারণ এখানে 3টে ইলেকট্রন উইথড্রয়িং ক্লোরিন আছে। বোঝা গেল? তাহলে
যার তড়িৎ ঋণাত্মকতা বেশি এবং যত বেশি সংখ্যায় তড়িৎ ঋণাত্মক এলিমেন্ট ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার লেগে থাকবে তত বেশি স্ট্রং হবে সেই অ্যাসিডটা। এখানে একটা ভ্যালু দেখো, পিকেএ দিয়ে প্রত্যেকটার অ্যাসিড ক্যারেক্টার বলা আছে। এখানে মনে রাখবে পিকেএ ভ্যালু যার কম হবে, পিকেএ ভ্যালু যার কম হবে সে হলো তত স্ট্রং অ্যাসিড। পিকেএ ভ্যালু যার যত কম হবে সে হলো তত স্ট্রং অ্যাসিড। এখানে পিকে এর পরিমাণ সব থেকে কম আছে 0.65, তার মানে এ হলো সব থেকে স্ট্রং অ্যাসিড। বোঝা গেল? এগুলোর ক্ষেত্রে দেখো ফ্লোরিনটা যেখানে ছিল সেখানে জাস্ট ছিল 2.7, ক্লোরিনে গেলে 2.8, আয়োডিনের 3.1। তাহলে ফ্লোরিনের ক্ষেত্রে পিকে এর ভ্যালু যেহেতু কম সেই কারণে এটা হলো সব থেকে বেশি স্ট্রং অ্যাসিড। পিকে এর পরিমাণ যার ক্ষেত্রে কম তার ক্ষেত্রে অ্যাসিডিটি ক্যারেক্টার সব থেকে বেশি হবে। তাহলে এই হলো আজকের লেকচারের ইন্ডাকটিভ এফেক্টস সমেত অ্যাসিডিক ক্যারেক্টারকে বর্ণনা করা। ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন পরীক্ষাতে এক্সপেক্ট করতেই পারো যে অ্যাসিডিক ক্যারেক্টার কার বেশি কার কম। বোঝা গেল? থাম্ব রুল এটাই, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যেখানে লেগে থাকবে সেটা হলো বেশি অ্যাসিডিক। যত বেশি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লেগে থাকবে তত বেশি সেটা অ্যাসিডিক হবে। ঠিক আছে? নেক্সট লেকচারে আমরা হাইপার কনজুগেশন রেজোনেন্স পড়ার চেষ্টা করব। ভীষণ ভাবে ইম্পর্টেন্ট। রেজোনেন্স কিন্তু একটা পুরোপুরি নতুন জিনিস, খুব ভালোভাবে সেগুলোকে আমাদের দেখতে হবে। আমরা আজকের লেকচার তাহলে এখানেই শেষ করছি। আমাদের অলরেডি লেকচারগুলোকে স্টাডি ফ্যাক্ট অ্যাপে দেওয়া হয়েছে, তোমরা স্টাডি ফ্যাক্ট অ্যাপটাকে ইনস্টল করো যাতে সেখান থেকে তোমরা প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। স্টে আপডেটেড উইথ আস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। হ্যাভ এ গ্রেট ডে।